হ্যালো স্টুডেন্ট, আমি আকাশ স্যার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10 এর চলতরিৎ চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। আশা করি চলতরিৎ চ্যাপ্টারের ফার্স্ট পার্ট তোমরা দেখেছো, আর যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলতরিৎ চ্যাপ্টারের সেকেন্ড পার্ট শুরু করি। এবারে আসি তড়িৎ ক্ষেত্র নিয়ে। তড়িৎ ক্ষেত্র কাকে বলে বা তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা কি? তড়িৎ ক্ষেত্রকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা হলো কোনো তড়িতাদানের পরিপার্শ্বস্থ যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে। কোনো তড়িতাদানের পরিপার্শ্বস্থ যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, অর্থাৎ তড়িতাদানটির চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটি আধান রাখলে তার উপর একটি বল ক্রিয়া করে। অর্থাৎ তড়িতাদানটির চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটি আধান রাখলে তার উপর একটি বল ক্রিয়া করে, সেই অঞ্চলকে প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র বলে। সেই অঞ্চলকে প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র বলে। তাহলে তড়িৎ ক্ষেত্র কাকে বলে? কোনো তড়িতাদানের পরিপার্শ্বস্থ যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, অর্থাৎ তড়িতাদানটির চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটি আধান রাখলে তার উপর একটি বল ক্রিয়া করে, সেই অঞ্চলকে প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র বলে। আশা করি তোমরা সংখ্যাটা থেকে এর মানেটা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা এটা লিখে নাও, ভিডিওটা পজ করে এটা লিখে নাও। একটি তড়িতাদান আছে। এই তড়িতাদানের পরিপার্শ্বস্থ যে অঞ্চলে দ্বিতীয় একটি আধান রাখলে, মানে এই তড়িতাদানের পরিপার্শ্বস্থ আরেকটি অঞ্চলে, মানে এইখানটায় ধরো আরেকটি আধান রাখলাম, এই আধানটির উপর যদি আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তাহলে এটিকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। মানে যদি এটা, তাহলে এই অঞ্চলটা হলো তড়িৎ ক্ষেত্র। এই একটি আধান আছে, এর পরিপার্শ্বস্থ আরেকটি অঞ্চলে এই একটি আধান আছে, এর ওপর যদি আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে তাহলে এই পরিপার্শ্বস্থ অঞ্চলটিকে প্রথম আধানটির তড়িৎ ক্ষেত্র বলা হয়। কিন্তু এখানটায় যদি আধান থাকে, এর ওপর কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে না, কারণ এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে নেই। বুঝতে পেরেছ? অর্থাৎ কোনো তড়িতাদানের পরিপার্শ্বস্থ যে অঞ্চলে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, একটি তড়িতাদান এর পরিপার্শ্বস্থ যতটুকু অঞ্চলের মধ্যে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, অর্থাৎ তড়িতাদানটির চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে, এটা বললাম, তড়িতাদানটির চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে, মানে এই অঞ্চলের মধ্যে আরেকটি আধান রাখলে তার উপর একটি বল ক্রিয়া করে। অর্থাৎ এইখানটায় বললাম একটা আধান থাকলো, যদি এটার উপর আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, মানে দুটি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে, তাহলে সেই অঞ্চলকে প্রথম আধানটি, তাহলে এই অঞ্চলটাকে প্রথম আধানটি কি বলা হবে? তড়িৎ ক্ষেত্র বলা হবে। আশা করি এবারে বুঝতে পেরেছো, আর কোনো ডাউট নেই। যদি থেকে থাকে তো কমেন্টে জানাও। তড়িৎ বিভব, তড়িৎ বিভবকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল। এর সংজ্ঞা হলো অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। অর্থাৎ ধরো অসীম দূরত্বে একটি একক ধনাত্মক তড়িতাদান আছে, এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক তড়িতাদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে, এখানটা ধরো কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, এখানটায় নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেই পরিমাণ কার্যকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। সেই পরিমাণ কার্যকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। তোমরা তড়িৎ বিভবের সংজ্ঞাটা লিখে নাও ভিডিওটা পজ করে। এবারে আসি তড়িৎ বিভবের দুটি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে, এটি তোমরা নোট আকারে লিখে নাও। প্রথম হচ্ছে তড়িৎ বিভব হলো একটি স্কেলার রাশি।
আর দ্বিতীয়, এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হলো জুল পার কুলম বা ভোল্ট। এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হলো জুল পার কুলম বা ভোল্ট। এটা তোমরা নোট আকারে লিখে নাও। এবারে আমরা আলোচনা করব বিভব পার্থক্য সম্পর্কে। বিভব পার্থক্য কি বা বিভব পার্থক্য বলতে কি বোঝো? তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে অথবা একটি পরিবাহীর দুটি বিন্দুর মধ্যে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই দুটি বিন্দুর বিভব পার্থক্য বা বিভব প্রভেদ বলে। আরেকবার বলে দিই, তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে অথবা একটি পরিবাহীর দুটি বিন্দুর মধ্যে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই দুটি বিন্দুর বিভব পার্থক্য বা বিভব প্রভেদ বলে। এবার আসি বিভব প্রভেদের একক বা বিভব পার্থক্যের একক। বিভব পার্থক্যের এসআই একক হলো ভোল্ট এবং সিজিএস একক হলো স্ট্যাট ভোল্ট বা আর্ক। এটা খুব গুরুত্বপূর্ণ। বিভব পার্থক্যের একক, বিভব পার্থক্যের এসআই একক বা ব্যবহারিক একক হলো ভোল্ট এবং সিজিএস একক হলো স্ট্যাট ভোল্ট বা আর্ক। এবারে আমরা জেনে নিই তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল কি। তড়িৎ কোষ যে ব্যবস্থার দ্বারা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয়। যে ব্যবস্থার দ্বারা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায় তাকে তড়িৎ কোষ বলে। এবার আসি তড়িৎচালক বল বা ইএমএফ কি। ইএমএফ এর পুরো নাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ এর পুরো নাম ইলেকট্রোমোটিভ ফোর্স। এবারে ইএমএফ কি বা তড়িৎচালক বল কি সেটা জেনে নিই। সংজ্ঞা: মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে, মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে ওই কোষের তড়িৎচালক বল বলে। মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে ওই কোষের তড়িৎচালক বল বলে। ব্যাপারটা তোমাদের একটু বুঝিয়ে দিই। দুটো জলের ট্যাঙ্কি আছে, এই একটা জলের ট্যাঙ্কি আর এই একটা জলের ট্যাঙ্কি। এটা একটা পাইপ দ্বারা যুক্ত করা আছে। এই দুটো জলের ট্যাঙ্কি একটা পাইপ দ্বারা যুক্ত করা আছে। একটা ছোট বড় হয়ে গেছে। এবারে এই যে পাইপটা দ্বারা যুক্ত করা আছে, এই পাইপের মাঝখানে এইখানটায় একটা কর্কের ছিপি দ্বারা এটা আটকিয়ে দেওয়া হলো। কর্কের ছিপি দ্বারা আটকে দেওয়া হলো। একটা ট্যাঙ্কিতে জলের পরিমাণ অনেক আছে, আর এই একটা ট্যাঙ্কিতে জলের পরিমাণ কম আছে। ট্যাঙ্কি দুটোর নাম দিয়ে দিই। এটা হচ্ছে এ ট্যাঙ্কি বা এ চেম্বার, এটা হচ্ছে বি ট্যাঙ্কি বা বি চেম্বার। ঠিক আছে, আর এখানটায় বিভব হচ্ছে ভিএ আর এখানে বিভব হচ্ছে ভিবি। দুটো জলের ট্যাঙ্কি আছে, এটাকে একটা পাইপ দিয়ে যুক্ত করা হলো। জলের পাইপের মাঝখানে একটা কর্কের ছিপি আটকে দেওয়া হলো। এবারে ছিপি খুলে দিলে জল এ ট্যাঙ্কি থেকে বি ট্যাঙ্কির দিকে যাবে, কারণ যেখানটায় বেশি পরিমাণ জল আছে বেশি থেকে কমের দিকে যাবে। কতক্ষণ পর্যন্ত এটা যাবে? যতক্ষণ না দুটোর পরিমাণ সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা ততক্ষণ পর্যন্ত জল যাবে যতক্ষণ না পর্যন্ত দুটোর পরিমাণ সমান হয়ে যাচ্ছে। এখান থেকে জল যাচ্ছে, কর্কের ছিপিটা খুলে দেওয়ার পরে এই যে কর্কের ছিপিটা খুলে দেওয়া হলো, এবারে এখান থেকে জল এই ট্যাঙ্কিতে যাবে, একটা ট্যাঙ্কি থেকে জল আর একটা ট্যাঙ্কিতে যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ না পর্যন্ত দুটোর লেভেল সমান হয়ে যাচ্ছে। এবারে এই ট্যাঙ্কির দ্বারা তোমাদেরকে কি বোঝাতে আমি চাইছি সেটা আমি বলছি। এটা তোমরা তোমাদের খাতাতে এঁকে নাও। আর একটা ট্যাঙ্কি থেকে আর একটা ট্যাঙ্কিতে জল ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত দুটোর পরিমাণ সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানটায়
কি হবে এখানে এর বিভব ভি এর বিভব ভিবি হলে অতএব ভিএ ইজ ইকুয়াল টু ভিবি, কারণ দুটোর লেভেল সমান হয়ে যাচ্ছে, বিভবও সমান হয়ে যাবে। এটা তোমরা তোমাদের খাতায় এঁকে নাও, তারপরে আমি আর একটা জিনিস বোঝাচ্ছি। ভিডিওটা পজ করে এঁকে নাও। এবারে এটার দ্বারা আমি তোমাদেরকে কি বোঝাতে চাইছি একটু দেখো। দুটো আধান আছে, এইখানটা একটা আধান আছে, এটা হচ্ছে ধরে নি এ আধান, আর এখানে একটা আধান আছে, এটাকে ধরে নি বি আধান, ঠিক আছে? তাহলে বিভব, এর বিভব ভিএ আর এর বিভব ভিবি। দুটো আধান আছে, এ আধান আর বি আধান, এ আধানের বিভব ভি আর বি আধানের বিভব ভিবি। ধরো এখানটা বেশি পরিমাণ আধান আছে, এখানে কম পরিমাণ আধান আছে, তাহলে কি হবে? অতএব যদি এরকম ব্যাপারটা, এখানে বেশি আধান এখানে কম আধান, ভিএ গ্রেটার দেন ভিবি। অন্য একটা আধান ধরে নিই, ধরি এটা কিউ আনা, এটা কিউ আধান আর এটা হচ্ছে কিউ ড্যাশ আধান। এটা কিউ আধান, এটা কিউ ড্যাশ আধান হলে এখানটায় আধানের পরিমাণ বেশি, এখানটায় আধানের পরিমাণ কম হলে কি হবে? কিউ গ্রেটার দেন কিউ ড্যাশ, কিউ গ্রেটার দেন কিউ ড্যাশ। বুঝতে পেরেছ? এবারে দেখো, এবারে এই দুটো আধানকে আমরা একটা তার দিয়ে যুক্ত করছি। দুটো আধানকে আমরা কি করছি? তার দিয়ে যুক্ত করছি। দুটো আধানকে তার দিয়ে যুক্ত করার ফলে কি হবে? যেখানে বেশি আধান আছে, বেশি আধান থেকে কম আধানের দিকে যাবে। এখানে এ আধানটা বেশি, তাহলে এ থেকে বি এর দিকে আধান যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ না পর্যন্ত দুটোর আধান সমান হয়ে যাচ্ছে। এ থেকে বি এর দিকে যেতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দুটোর আধান সমান হয়ে যায়, আধান ও বিভব সমান হয়ে যায়। তাহলে এইখানটাও ব্যাপারটা একই হয়ে যাচ্ছে। অতএব দুটোর বিভব বা আধান সমান হয়ে গেলে ভিএ ইজ ইকুয়াল টু ভিবি। এটাও তোমরা করে নাও। তোমাদের আমি জলের ট্যাঙ্কির মাধ্যমে এটাই বোঝাতে চাইছিলাম যে একটাতে কম পরিমাণ আধান আর একটাতে বেশি পরিমাণ আধান থাকলে বেশি পরিমাণ আধান থেকে কমের দিকে আসবে আধান। কতক্ষণ পর্যন্ত আসবে? যতক্ষণ না পর্যন্ত দুটোর আধান বা এবং বিভব সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় হবে ভি ইজ ইকুয়াল টু ভিবি। আশা করি এটা বুঝতে পেরেছো, আর কোনো সমস্যা নেই। এবারে আর একটা জিনিস দেখে নাও। এটা তো তোমাদেরকে বললাম যে কম আধান থেকে বেশি আধানের দিকে, এই বেশি আধান থেকে কমের দিকে আধান যাচ্ছে। এবারে আমরা একটা কাজ করছি যে এইখান থেকে এ থেকে বি এর দিকে যে আধানটা যাচ্ছে সেটা কোনো একটা বাহ্যিক শক্তির দ্বারা তুলে আবার আমরা এর দিকে আনছি, মানে এটা একটা বাহ্যিক শক্তি। হ্যাঁ, তোমাদেরকে যেটা বললাম, এখানটা একটা বাহ্যিক শক্তি কাজ করছে, এখানে একটা বাহ্যিক শক্তি কাজ করছে, যেটার দ্বারা এই যে আধানটা এখানে আসছে সেটা আবার এতে পৌঁছে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি এখানে বুঝতে পারলাম? যে শক্তির জন্য বাহ্যিক যে শক্তির জন্য তড়িৎ কোষের দুটি মেরুর মধ্যে, যে শক্তির জন্য, এই যে বাহ্যিক শক্তি, যে শক্তির জন্য তড়িৎ কোষের দুটি মেরুর মধ্যে বিভব পার্থক্য থাকে বা থাকছে, তাকে হচ্ছে তড়িৎচালক বল বলে। বিভব পার্থক্য থাকলে তাকে তড়িৎচালক বল বলে। আশা করি তড়িৎচালক বল বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স কি, বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। কি কোষের তড়িৎচালক বল কি, বা কোষের তড়িৎচালক বল বলতে কি বোঝো তোমরা পয়েন্ট করো। কোষের তড়িৎচালক বল কোন কোষযুক্ত পূর্ণ বর্তনীতে, কোন কোষযুক্ত পূর্ণ বর্তনীতে একক ধনাত্মক আধানকে একবার আবর্তন করাতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই কোষটির তড়িৎচালক বল বলে। কোন কোষযুক্ত পূর্ণ বর্তনীতে একক ধনাত্মক আধানকে একবার আবর্তন করাতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই কোষটির তড়িৎচালক বল বলে। এবার আসি কোষের বিভব প্রভেদ কি, বা কোষের বিভব প্রভেদ বলতে কি বোঝো।
বদ্ধ বর্তনীতে কোনো কোষের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে, বদ্ধ বর্তনীতে কোনো কোষের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে ওই কোষের বিভব প্রভেদ বলে, তাকে ওই কোষের বিভব প্রভেদ বলে। বদ্ধ বর্তনীতে কোনো কোষের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে ওই কোষের বিভব প্রভেদ বলে। এবারে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি, এই দুটোর উপর বেস করে এই প্রশ্ন দুটো। আমি আর বোর্ডে লিখছি না, তোমরা তোমাদের খাতাতে লিখে নাও। প্রথম প্রশ্নটি হলো, কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? এটা প্রথম সংজ্ঞা অনুসারে উত্তরটা, আর উত্তরটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। আর এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। এটা লেখো, আর একটা প্রশ্ন বলবো, এই দুটোর মধ্যে একটা তো অবশ্যই কমন পাবে। প্রশ্নটা আরেকবার বলে দিই, কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? উত্তর লেখো। কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে ওই কোষযুক্ত পূর্ণ বর্তনীতে 1 কুলম তড়িতাদানকে একবার সম্পূর্ণ আবর্তন করাতে 1.5 জুল কার্য করতে হয়, অথবা মুক্ত বর্তনীতে ওই কোষটির দুটি মেরুর মধ্যে 1.5 ভোল্ট বিভব পার্থক্য থাকে। কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে ওই কোষযুক্ত পূর্ণ বর্তনীতে, কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় ওই কোষযুক্ত পূর্ণ বর্তনীতে 1 কুলম তড়িতাদানকে একবার সম্পূর্ণ আবর্তন করাতে 1.5 জুল কার্য করতে হয়, অথবা মুক্ত বর্তনীতে ওই কোষটির দুটি মেরুর মধ্যে 1.5 ভোল্ট বিভব পার্থক্য থাকে। এবারে কোষের বিভব প্রভেদ। কোষের বিভব প্রভেদ আমি তোমাদেরকে বলেছি, বদ্ধ বর্তনীতে কোনো কোষের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে ওই কোষের বিভব প্রভেদ বলে। এই সংজ্ঞাটি অন্যরকম ভাবে লেখা যায়, সেটি হলো, কোনো কোষের বহির্বর্তনী বরাবর একক তড়িতাদানকে একটি তড়িৎদ্বার থেকে অন্য তড়িৎদ্বারে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই কোষটির বিভব প্রভেদ বলে। এটার সাথে সাথে তোমরা পারলে অথবা দিয়ে আমি যে সংজ্ঞাটা বলছি ওটা লিখে নাও, বা না লিখলেও চলবে, এটা বললেই হবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আরেকবার বলছি, কোনো কোষের বহির্বর্তনী বরাবর, কোনো কোষের বহির্বর্তনী বরাবর একক তড়িতাদানকে একটি তড়িৎদ্বার থেকে অন্য তড়িৎদ্বারে নিয়ে যেতে, একক তড়িতাদানকে একটি তড়িৎদ্বার থেকে অন্য তড়িৎদ্বারে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই কোষের বিভব প্রভেদ বলে। এবারে যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা আমি তখন বলছিলাম, এটাও লিখে নাও। প্রশ্নটি হলো, কোনো কোষের বিভব প্রভেদ 1.4 ভোল্ট বলতে কি বোঝো? কোনো কোষের তড়িৎচালক বল, কোনো কোষের বিভব প্রভেদ, কোনো কোষের বিভব প্রভেদ 1.4 ভোল্ট বলতে কি বোঝো? উত্তর লেখো। কোনো কোষের বিভব প্রভেদ 1.4 ভোল্ট বলতে বোঝায় যে বদ্ধ বর্তনীতে ওই কোষটির দুটি মেরুর মধ্যে, বদ্ধ বর্তনীতে ওই কোষটির দুটি মেরুর মধ্যে 1.4 ভোল্ট বিভব প্রভেদ থাকে, 1.4 ভোল্ট বিভব প্রভেদ থাকে। কোনো কোষের বিভব প্রভেদ 1.4 বলতে বোঝায়, 1.4 ভোল্ট বলতে বোঝায় যে বদ্ধ বর্তনীতে ওই কোষটির দুটি মেরুর মধ্যে 1.4 ভোল্ট বিভব প্রভেদ থাকে, বদ্ধ বর্তনীতে ওই কোষটির দুটি মেরুর মধ্যে 1.4 ভোল্ট বিভব প্রভেদ থাকে। এই দুটো প্রশ্ন আশা করি তোমরা লিখে নিয়েছো খাতাতে। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এই দুটোর মধ্যে একটা আসবে। কোনো কোষের তড়িৎচালক বল 1.5 জুল বা 1.5 ভোল্ট বলতে কি বোঝো? কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? আর কোষের বিভব প্রভেদ 1.4 ভোল্ট বলতে কি বোঝো? এই দুটোর মধ্যে একটা পাবে, আর এই দুটো সংজ্ঞা গুরুত্বপূর্ণ। এবারে আসে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বোঝো? কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িতাদান প্রবাহিত হয়, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িতাদান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহ বলে, তাকে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহ বলে, তড়িৎ প্রবাহ মাত্রা বলে, তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ মাত্রা। এটা লিখে নাও, আমি একটু মুছে তোমাদেরকে বোঝাবো ব্যাপারটা কি। না থাক, এ একটা পরিবাহী, এটা একটা পরিবাহী,
এই পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়, ধরি এখানটায় কিউ পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হচ্ছে পরিবাহীর যে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, কত সময়? টি সময়। সময় ইজ ইকুয়াল টু টি। আর কিউ হচ্ছে তড়িৎ আধান, কিউ ইজ ইকুয়াল টু তড়িৎ আধান। এই একটা পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে ধরি কিউ পরিমাণ তড়িৎ আধান যাচ্ছে টি সময়, তাহলে এখানটায় তড়িৎ প্রবাহ মাত্রা হবে, অতএব তড়িৎ প্রবাহ মাত্রা I is equal to Q by T। কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কিউ পরিমাণ তড়িৎ আধান টি সময়ে প্রবাহিত হচ্ছে, তাহলে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা I is equal to Q by T। তড়িৎ প্রবাহ মাত্রা is equal to তড়িৎ আধান বাই সময়। তড়িৎ প্রবাহ মাত্রা I is equal to Q by T। কিউ হচ্ছে তড়িৎ আধান আর টি হচ্ছে সময়। সমান সমান দিয়ে তোমরা লিখে রাখো, তড়িৎ আধান বাই সময়। এই গাণিতিক রূপটা তোমরা লিখে রাখো, অনেক ধরনের নিউমেরিক্যালস আসবে, সেখানটায় কাজে লাগবে। এক্ষুনি তোমাদেরকে একটা অঙ্ক করাবো এটার উপর ভিত্তি করে, তোমরা লিখে নাও। তড়িৎ প্রবাহ মাত্রাটা পুরো ছবিটাও এঁকে নিও, বুঝতে তোমাদের পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে। আর এটা গাণিতিক রূপটা লিখে নিও তড়িৎ প্রবাহ মাত্রার। এবারে আসি তড়িৎ প্রবাহ মাত্রার একক নিয়ে। তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক বা ব্যবহারিক একক, এটা পরীক্ষায় আসে যে পরীক্ষায় এমনভাবে আসতে পারে যে তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক এককটি লেখো। তা তোমাদের লিখতে হবে তড়িৎ প্রবাহ মাত্রার ব্যবহারিক এককটি হলো অ্যাম্পিয়ার। এবারে 1 অ্যাম্পিয়ার কাকে বলে প্রথমে জেনে নিতে হবে। অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 কুলম্ব বাই সেকেন্ড। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হলে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হলে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয়। ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয়। এটা আমি বোর্ডে লিখলাম না, তোমরা লিখে নাও। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হলে ওই পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয়। তোমাদেরকে বলেছিলাম তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপ I is equal to Q by T। এই সূত্রের সাহায্যে একটা নিউমেরিক্যালস পরীক্ষায় আসতে পারে। তো এই গাণিতিক সমস্যাটা তোমরা লিখে নাও। একটি পরিবাহীর মধ্যে দিয়ে 5 সেকেন্ডে 30 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হলে, একটি পরিবাহীর মধ্যে দিয়ে 5 সেকেন্ডে 30 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রার মান কত? তাহলে এখানে দেওয়া আছে আধানের পরিমাণ Q is equal to 30 কুলম্ব। আধানের পরিমাণ Q is equal to 30 কুলম্ব। সময় T is equal to 5 সেকেন্ড। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার মান অতএব তড়িৎ প্রবাহ মাত্রার মান I is equal to Q by T। I is equal to Q by T। তাহলে এখানে Q এর মান কত? 30 কুলম্ব ডিভাইডেড বাই T এর মান
5 সেকেন্ড, তাহলে এখানটায় কাটাকুটি হলে কি হবে 5 6 30, অতএব বা I ইজ ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার। কুলম্ব বাই সেকেন্ড অ্যাম্পিয়ার হয়, তাহলে I ইজ ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার বা এ, অর্থাৎ পরিবাহীতে তড়িৎ প্রবাহমাত্রা 6 অ্যাম্পিয়ার। তোমরা এখানে লিখবে সুতরাং পরিবাহীতে তড়িৎ প্রবাহমাত্রা 6 অ্যাম্পিয়ার। আমি আর লিখলাম না, এটা তোমরা লিখে নাও, পরিবাহীতে তড়িৎ প্রবাহমাত্রা 6 অ্যাম্পিয়ার। আশা করি বুঝতে পেরেছো। তবুও আর একবার বলে দিচ্ছি, এখানে বলা আছে যে একটি পরিবাহীর মধ্যে দিয়ে 5 সেকেন্ডে 30 কুলম্ব তড়িতাদান প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে তড়িতাদানের মান মানে কিউ এর মান 30 কুলম্ব, আর 5 সেকেন্ডে প্রবাহিত হচ্ছে মানে টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড। তড়িৎ প্রবাহমাত্রার মান বার করতে বলেছে। তড়িৎ প্রবাহমাত্রার সংজ্ঞা থেকে আমরা কি জেনেছি, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে আমরা সেই ফর্মুলাটা এখানে ফেলে দিয়েছি, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি ইজ ইকুয়াল টু 30 বাই 5, 5 6 30 কাটাকুটি হয়, আই ইজ ইকুয়াল টু 6 অ্যাম্পিয়ার। সুতরাং পরিবাহীতে তড়িৎ প্রবাহমাত্রার মান 6 অ্যাম্পিয়ার। এরকম ধরনের আরো অঙ্ক পরীক্ষায় আসতে পারে, এরকম লেখাই থাকবে, এখানে 5-এর জায়গায় হয়তো 10 সেকেন্ড লেখা থাকলো, এখানে 60 কুলম্ব লেখা থাকলো। কনসেপ্টটা তোমরা নিয়ে রাখো, শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখলে আর কিছু লাগবে না, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ভিডিওতে আমি যেটুকুনি আলোচনা করেছি আশা করি সেটুকু তোমরা ভালোভাবে বুঝেছো এবং নিজের খাতাতে নোটস বানিয়ে নিয়েছো। তো চলো পরের ক্লাসে আবার দেখা হবে।